টেকনিশিয়ান স্টুডিওর অন্দরেই তৈরি হয়েছে টার্কিশ আইসক্রিম পার্লার, আর সেই রঙিন সেটেই জমে উঠেছে প্রতিজ্ঞা ধারাবাহিকের শুটিং। ধারাবাহিকের নায়ক নায়িকা রণজয় বিষ্ণু ও অভিকা মালাকারকে দেখা গেল একসঙ্গে আউটডোর দৃশ্যে শুটিং করতে। বাইরে একটানা বৃষ্টি চললেও থেমে থাকেনি ক্যামেরা। প্রতিজ্ঞা ধারাবাহিকের সেট এটি, তবে হিরোর দেখা এখনো পাইনি। তিনি নাকি বৃষ্টিতে ভিজে কফি খেতে গেছেন নিজের মেকআপ রুমে। চলুন যাওয়া যাক। রণজয় কফি লাভার। সকালে আজকে ইনস্টাগ্রাম রিলে দেখেছি একটা আইসক্রিমকে একটা কফির মধ্যে গুলে তার মধ্যে আইস টাইস দিয়ে লোকজন খাচ্ছে। তো এখানে তো আমি আইস আনতে পারবো না, তো অ্যাটলিস্ট ওই কফিটাকে আইসক্রিমের মধ্যে গুলে দেখলাম, ট্রাই করে কি দাঁড়াচ্ছে বিষয়টা। ভালোই, খারাপ না। ওই কাইন্ড অফ ভিয়েতনামিজ কফির মতোই দাঁড়াচ্ছে বিষয়টা আর কি। মিল্কমেডটাকে সলিড ফর্মে আসছে, এই আর কিছুটা। ভালো মিষ্টি মিষ্টি একটু। ওই যেটা এসেছিলো পিস্তাচো যে ফ্লেভারটা, তার সঙ্গে কফি ব্লেন্ড করে ভ্যানিলা ফ্লেভারের কফি ছিল, ভালোই লাগলো, বেশ খারাপ না। নায়িকার সঙ্গে রসায়নের নেপথ্যে আমার কাছে খুবই ইজি। মানে আমি যদি গুড্ডির কথা বলি, গুড্ডিতে প্রায় প্রথম 1 বছর 2-3 মাস আমি আর শ্যামা অব্দি কথাই বলতাম না। হ্যাঁ, ডিউ টু মেনি রিজন সেখানে ছিল। তো তাতে কখনো কেমিস্ট্রি দেখে দর্শকদের মনে হয়নি, এবং দর্শকরা উল্টে সারাক্ষণ প্রচণ্ড রকমভাবে প্রেজই করেছেন। আমাকে যদি কলা গাছের সঙ্গে প্রেম করতে বলে, আই এম অলসো কমফোর্টেবল। কলা গাছ, গাছ, খাট, টেবিল, চেয়ার আমার কাছে সব সমান। কারণ আমার যদি কাজটা আমি নিষ্ঠা ভরে করি, কারণ আমি জানি না বাকি অভিনেতাদের কি সাইকোলজি আছে, আমি একজন অভিনেতা জীবন বাঁচি। তো সেখান থেকে আমার ক্ষেত্রে যেটা হয় যে আমার কাছে স্ক্রিপ্টটা আসে, এবার এই ছেলেটা কীরকমভাবে বড় হয়েছে না হয়েছে আমি সব জানি। এবার তার প্রত্যেকটা মানে এক্সপ্রেশন আমি জানি, এবং জানি যে এ কী কী সময় কী কী করতে পারে। আমি শুধু সেইটুকু এক্সপ্রেস করার চেষ্টা করি, ওইটুকুই আমার কাজ। বাকি আমার কোনো দায়িত্বই নেই। যে কোনো চরিত্রায়নে স্বচ্ছন্দ। যে সিনেমাটি এখনও অবধি আমার করা ফেস্টিভ্যালে সব থেকে বেশি জনপ্রিয় হয়েছে, যারা ফেস্টিভ্যালের ছবি দেখে, তো বিধান বলে একটা হিন্দি ছবি, যেখানে আই প্লেড আ ক্যারেক্টার অফ আ 45 years or 50 years of a guy who is a very stout person, but his sexual orientation is male. সো আই প্লেড আ ক্যারেক্টার অফ আ গে, এবং লোকটা কোনোভাবেই কোনো ফেমিনিন অ্যাটিটিউড নেই লোকটার মধ্যে। এবং আমি অধিকাংশ সিন রয়েছে সিনেমাতে যেগুলো খুবই ইন্টিমেট, এবং সেখানে আই ওয়াজ জাস্ট ওয়ারিং অ্যান আন্ডারওয়্যার, দ্যাটস ইট, অ্যান্ড আই এম সেইং মোনোলগস, ডায়ালগস, 1 পাতা 2 পাতা 6 পাতার। সো আমার ক্ষেত্রে ওটা ম্যাটারই করে না। আমার ক্ষেত্রে ম্যাটার করে যে আমার কাছে স্ক্রিপ্ট কী আসছে, গল্পটা কতটা হিট করছে আমাকে, এবং আমি নতুন করে নিজেকে ভাঙতে পারছি। ধারাবাহিকের প্লট কোন দিকে এগোচ্ছে? এই সামনে হিয়ারিং আছে দেবদত্ত রায়চৌধুরী, মানে ছুটির বাবার নিজে নির্দোষ সেটা প্রমাণ করার জন্য এখন সব জায়গা থেকে এরা খুবই খাটাখাটনি করছে। তো কিছুদিন ধরেই হচ্ছিল যে ছুটি অফিসে আসছে না, বাড়িতে মা এত কাজে ওকে বিজি রাখছে। তো সেই জন্য ফাইনালি অফিসে এসছে, এবং এমনি খুব টোনটিটকেরিও করেছে। অভি যেরকম করে থাকে, প্রচণ্ড উইটি কথাবার্তা বলে সবসময়, যে আপনি অফিস বাদ দিয়ে এত কী আছে, আপনার বেসিক প্রায়োরিটি কী, যে আপনার বাবার কেসটাকে নিয়ে তো এগোন। তো ফাইনালি এইসব কথাবার্তা শুনে ছুটি আবার অফিসে আসা শুরু করেছে। তো আজকে সকাল থেকে ওকে প্রচুর খাটিয়েছে ছুটি আর ইন্দ্রকে। এই জন্য ওদেরকে অভি ট্রিট দিতে নিয়ে এসছে একটা আইসক্রিম পার্লার। তারপরে সেখান থেকে কিছু কথাবার্তায় নিয়মিত অভিনয় চর্চা। তা আমার খুব আক্ষেপ যে যেখান থেকে আমাদের এত অর্থ ইনকাম হয়, আমরা মানুষের এত ভালোবাসা পাই, সেই প্রফেশনটার প্রতি আমি দেখেছি অধিকাংশ ক্ষেত্রেই অধিকাংশ অভিনেতা, বিশেষ করে কলকাতার, নেগলিজেন্সি আছে। সারাদিনে তারা যে পরিমাণে, খারাপ বলছি না, বাকি অন্যান্য কিছুতে নিজেদের মাথা ইনভেস্ট করেন, দিনে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা কি আধ ঘন্টাও তারা অভিনয়ের পিছনে দেন না, একদমই দেন না। এবং তার রেজাল্ট আমরা স্ক্রিনে দেখতে পাই, যে দেখতে খুবই কুৎসিত লাগে। সেটা মনে হয় অভিনেতা যেমন শরীর সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন, সে সুস্থ থাকে, তার সংলাপ যেন বোঝা যায় কি বলছে সে, এবং তার সাথে সাথে তার অভিনয়ের প্র্যাকটিস, নিজের বোধের বিকাশটা যেন তার প্রত্যেক দিনের ডেলি রুটিনের মধ্যে থাকে, সেটা খুব উচিত। সেটা অধিকাংশ ক্ষেত্রে লোকজন করে না, আক্ষেপের জায়গাটা। নায়কের শরীর চর্চা। আমাদের নিজের শরীরকে সুস্থ রাখাটা ইম্পর্টেন্ট, একটা প্রপার ডায়েট থাকাটা ইম্পর্টেন্ট, কারণ এটাই আমাদের সম্পদ, স্বাস্থ্যই সম্পদ। এবং মনে হয় যে আজকে যদি আমি অভিনেতা নাও হতাম, তাহলেও আমি চেষ্টা করতাম নিজেকে সুস্থ রাখতে। তার কারণ হচ্ছে যে আমি প্রচুর টাকা কামিয়ে নিলাম, কিন্তু আমার শরীর পারমিটই করলো না সেই টাকা দিয়ে কিছু করে কোথাও ঘুরতে গিয়ে এনজয় করার মতো। তাহলে কী লাভ? লাভই তো নেই। কারণ শরীরের থেকে বড় ইনভেস্ট অন ইউর হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কর্মক্ষেত্রে ব্যক্তিগত জীবনের প্রভাব। একটু চাপ হয়,
অনেস্টলি স্পিকিং যদি ব্রেন ফ্রি থাকে অনেক বেশি ইজি হয়। আমি নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝেছি আমি বহু সময় ব্ল্যাঙ্ক হয়ে যাই, এখনও হয় আমার সঙ্গে, আমি ব্ল্যাঙ্ক হয়ে যাই। তখন একটু সংলাপ মনে রাখতে অসুবিধা হয়, কারণ আমাদের তো ব্রেনে মাসেল মেমোরিতে নিজেদের জীবনটা সারাক্ষণ এসে হিট করতে থাকে। ওটা ফ্রি থাকলে, ওটা আনন্দে থাকলে আরও বেটার কাজ করা যায় বলে আমি মনে করি। তবে হ্যাঁ, এটা কোনো অজুহাত নয়, কারণ স্ক্রিনে কখনো সাবটাইটেল যাবে না যে আপনি আজকে সকালবেলা খেয়েছেন কিনা, আপনার সকাল থেকে সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা, এটা স্ক্রিনে যাবে না কখনো লেখা নিচে। আগে আরও বেশি অসুবিধা হতো, এখন আমি নিজেকে অনেক রিকভার করে দিয়েছি। যার যেটা করে নিজেকে মোটামুটি বেটার রাখা যায় রাখো, কারণ কাজ করে যেতে হবে এই মুহূর্তে। জন ইলিয়াস সাহেবের একটা शायरी মনে পড়ছে। कौन कहता है कि मरने के बाद इंसान को जलाया नहीं जाता, कौन कहता है कि मरने के बाद इंसान को जलाया नहीं जाता, वो आई मेरी जनाजे पर अपने महबूब को लेके।